উপস্থিতির জন্য ধন্যবাদ। এক্সপ্লেন করতে চলেছি মিনিং টাউন পর্ব 12। আবার এখানে প্রথমে দেখানো হতে থাকে যে ফুজিয়ানে বাস স্টপের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমি এবং বাকি মেয়েরা হাতের মধ্যে ম্যাপ নিয়ে বিচে যাওয়ার যে প্ল্যান করেছিল সেখানে যাওয়ার রাস্তা খুঁজতে থাকছে। তারা ম্যাপ পড়ে পড়ে খুঁজে রাস্তা পেয়েও গেলে কিন্তু বাস আসতে থাকে না। খানিক এখানে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে যায়। তখনই সেখানে ওয়াং গুও হেই বলে একজন ড্রাইভার ব্যক্তি গাড়ি চালিয়ে চলে আসে। আসলে যার সাথে মেমে আসে এই ডান্স বল পার্টিতে দেখা হয়েছে, এই ব্যক্তি এখানে এসে তাদের লিফট দেওয়ার জন্য আগ্রহ দেখাতে থাকে। মেয়েও বলে যে আজকে তাদের শিফট নেই, তাই একটু বিচে যাওয়ার প্ল্যান করছে, তাই বাসের জন্য অপেক্ষা করতে। এখানে ওয়াং গুও হেইকে সাহায্য করতে হবে না, তার নিশ্চয়ই কাজ থাকতে পারে। তোরে ওয়াং গুও হেই বলে যে তার কোনো সমস্যা হবে না, কারণ আজকে তার কাজ নেই। হঠাৎ করে এখানে ওয়াইজওয়ান বলে মেয়েটি বলতে থাকে অনেক ধন্যবাদ তাদের লিফট দেওয়ার জন্য। বলে তারা গাড়ির পেছনে উঠে যায় আর এখানে মেমেওকে সেই ওয়াং গুও হেইর পাশে বসিয়ে দেয়। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে গাড়ি করে যেতে যেতে মেয়েরা কথা বলতে থাকে যে তারা কত লাকি থেকে এই গাড়িটা অনেক বেশি কমফোর্টেবল। মেমেওয়ার জন্যই তারা এই গাড়িটা এখানে পেয়ে গেছে। এভাবে ওয়াইজওয়ান বলে মেয়েটি ওয়াং গুও হেইকে বলতে থাকে যে মেমেওয়ার দিকে না তাকিয়ে এ যেন রোডের দিকে তাকিয়ে গাড়ি চালায়। এরপর সবাই হাসাহাসি করতে থাকে, মজা করতে থাকে। এরপর এখানে ওয়াং গুও হেই গাড়ির মধ্যে গান চালায় এবং সবাই আনন্দ করে যেতে থাকে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে মেয়েরা বিচের মধ্যে পৌঁছে গেছে। এখানে গিয়ে তারা জলের মধ্যে দাঁড়িয়ে আনন্দ করা শুরু করেছে। তাদের মধ্যে বড় দিদি কুইহং মনটা একটু খারাপ হয়ে গেছে, সে একটু তাদের থেকে সরে এসে দাঁড়ায়। কিরা এসে তাকে জিজ্ঞেস করতে থাকে যে কি হয়েছে, কি সমস্যা, তার মন খারাপ কেন। তোর এখানে কুইহং বলতে থাকে তার দুটো ছোট বাচ্চাও যদি এই জিনিসগুলো দেখতে পেতো তার খুব ভালো লাগতো। ওয়াইজওয়ান এখানে বলতে থাকে যে ঘর মিস করার জিনিসটা নিয়ে তাদের মাথা থেকে বের করানোর জন্য তারা এখানে আনন্দ করতে এসেছে। সে এভাবে এই কথাগুলো মনে করি সবার মন খারাপ করতে পারে না। এমেও এখানে বলতে থাকে যে তাদের যখন থেকে বড় হবে ভবিষ্যতে তারা দেখতে পাবে, এখন তাদের আনন্দ উপভোগ করা উচিত। বলে তারা আনন্দ করা শুরু করতে গেলে কুইহং বলতে থাকে তারা তো ছোট মেয়ে, তারা এখনো মা হয়নি, মা হলে এই কথাগুলো হয়তো বলতে পারতো না। জোয়ান একটু বিরক্ত স্বরে বলতে থাকে যে তাহলে তারা ভবিষ্যতে কোনোদিন মা হতে চাইবে না। তারপর আবার তারা একসাথে আনন্দ করতে শুরু করে জলের উপর লাফাঝাপি করে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে মেয়েরা আনন্দ উপভোগ করার পর সি বিচের মধ্যেই বসে পড়েছে। একজন মেয়ে এত সমুদ্রের জল দেখে বলতে থাকছে যে এটা খুবই আনফেয়ার, তাদের সেখানে একদমই জল নেই, এখানে কতই না জল দেখতে কত ভালো লাগে। ওয়াইজওয়ান বলে মেয়েটি বলতে থাকে এত সুন্দর জায়গা ছেড়ে সে কখনো আর বাড়ি ফিরে যেতে চায় না। একজন মেয়ে বলতে থাকে সমুদ্রের এত সুন্দর জল তারা বুঝতে পারছে, কিন্তু সেটা তো লবণাক্ত। আমার মুখে এখানে দুঃখের ছাপ স্পষ্ট বোঝা যায়। কিন্তু তারপরেই ওয়াইজওয়ান ঘরের কথা মনে করে গান গাইতে শুরু করে এবং বাকি সকল মেয়েরা একসাথে তার সাথে সুর মেলায়। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে যে জিয়ানের জিঙ্গাওয়েই কোম্পানি, এখানে মেয়েরা ইলেকট্রনিক্স গুডস এর জন্য কাজ করে। এই ওয়ার্কশপের ডিরেক্টর ইয়াং মিংঝেন লেবার স্টেশনে কল করে যেই মেয়েরা বাড়ি আসেনি এখন তাদের জন্য কমপ্লেন করছে আর বলতে থাকছে তাদের সাথে কোনো রকমের টাচের মধ্যে নেই, তাদের নিয়ে এখানে তার খুব চিন্তা হচ্ছে। তাই লেবার স্টেশন এই মহিলা আসলে যার দায়িত্বে জিয়ানে মেয়েরা এসেছিল ইন্টার্ন এবং অন্যান্য ভিলেজ থেকে তাকে কল করে বলে কিছুক্ষণের মধ্যে সে সেখানে উপস্থিত হচ্ছে। দিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে গাড়ি করে মেয়েরা ফেরত আসছে। ওয়াং গুও হেই বলে সেই ড্রাইভার ব্যক্তির গাড়িটা ডাউন হয়ে গেছে। মাঝ রাস্তার মধ্যে নেমে গাড়ি ঠিক করতে থাকছে আর বলতে থাকছে মেয়েদের কিছুক্ষণ সময় লাগবে, সে ঠিক করে দিচ্ছে, সে জানে তার দায়িত্বে এনেছে। কুইহং বলে মেয়েটি বলতে থাকে যে তাদের কিছু করার নেই, হয়তো তাদের ডরমিটরি ক্লোজিং টাইম হয়ে গেছে। কি মেয়েরাও ডিরেক্টরকে নিয়ে বকাবকি শুনবে সেই নিয়ে চিন্তা করতে থাকে। তখনই এখানে আবার এদিকে দেখানো হতে থাকে ওয়ার্কশপের ডিরেক্টর এবং ইন্টার্ন ভিলেজ থেকে আসা দায়িত্বপ্রাপ্ত সেই লেবার স্টেশনের মহিলা একজন, এই তিনজন মহিলা মিলে অপেক্ষা করতে থাকছে মেয়েদের জন্য। এটাও বলতে থাকছে যে তাদের দায়িত্ব জ্ঞান এখানে খুবই কম আর তারা খুবই দুষ্টু প্রকৃতি, তাদের একটু কড়াভাবে লেসন দিতেই হবে। তখনই দেখানো হতে থাকে যে গাড়ি করে মেয়েরা চলে আসে সেই থাকার জায়গার মধ্যে দাঁড়িয়ে তাদের তিনজন দায়িত্বপ্রাপ্ত মহিলা তাদের দিকে রেগে রাগি মুখ করে তাকিয়ে থাকবো। তাদের রুমে নিয়ে গিয়ে বকাবকি করতে থাকলে মেয়েও সরি বলতে থাকে সবার তরফ থেকেও বলতে থাকে যে তাদের বাড়ির কথা খুব মনে পড়ছিল, আজকে তাদের অফ ডে ছিল, তার জন্য একটু বিচের মধ্যে ঘুরে আনন্দ করতে গিয়েছিল। এখানে সব মেয়েদের হয়ে রেসপন্সিবিলিটি সেই নিচ্ছে। ওয়ার্কশপ ডিরেক্টর মিস ইয়াং মিংঝেন এখানে বলতে থাকে রেগে মেয়ের যদি এখানে দায়িত্ব হয়ে থাকে তাহলে এখানে শাস্তিও সে পাবে, তার সাথে এখানে বাকিরাও পাবে, কারণ তারা হয়তো ভুলে গেছে লেবারদের এখানে আনার আগে প্রত্যেক পরিবারের কাছে তাদের কোম্পানি প্রমিস করেছিল তাদের যদি কিছু একটা হয়ে যেত তাহলে কি করতো তারা। তখনই সেখানে লেবার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত এবং মেয়েদের দায়িত্বভারপ্রাপ্ত মেয়ে জুয়ানজি বলতে থাকে যতক্ষণ না ফিরে এসেছে ওয়ার্কশপের ডিরেক্টর ইয়াং মিংঝেন খুব চিন্তার মধ্যে ছিল এবং তারা আশেপাশে অনেক জায়গায় খুঁজে দেখে বেশ খানিকক্ষণ দেরি হলে তারা পুলিশে খবর দিতে যাচ্ছিল। ডিরেক্টর ইয়াং মিংঝেন এখানে বাকি সকল মেয়েদের বলতে থাকে যে তাদের কাজের জায়গাতে একটা রুলস রেগুলেশন আর তারা যদি এভাবে ডিসওবে করতে থাকে তাহলে বাকিদের কি করে সে ম্যানেজ করবে। এখানে সব মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য সে 50 ইউয়ান করে তাদের স্যালারি থেকে কেটে নেয়। তারা দনমনো করে ক্ষমা চায়, কিন্তু লেবার স্টেশনের হেড
জুয়ানজি বলে মেয়েটি তাদের ক্ষমা চেয়ে ঘরে যেতে বলে। মেয়েরাও এখানে তার কথা মতো সেই কাজটাই করে। এরপর এখানে জুয়ানজি ফোন নিয়ে কল করে চেনজিন স্যানকে জানিয়ে দেয় ঘটনাটা কি হয়। তারা তাদের ঘর পরিবারকে ভীষণভাবে মিস করছে, তাই এরকম করেছে, একটু ঘুরতে গিয়েছিল আনন্দ করার জন্য। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে যে প্রফেসর লিন ইয়াং এর টিম এখন বড় হয়ে গেছে। তারা এখানে গরিব মরুভূমি পার করে বিভিন্ন গ্রামের পুনর্বসতির লোকেদের মাশরুম চাষ পার্সোনালি করা শেখাচ্ছে। তাদের জন্য এখন পুনর্বসতির লোকেদের নতুন মাশরুম ফার্মার বলে অনেক জায়গায় পরিচিত হচ্ছে। মাশরুম ইন্ডাস্ট্রি আস্তে আস্তে বাড়তে থাকছে গভীর মরুভূমির ওপর। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে যে উইহুয়ার বাড়িতে একজন মেয়ে এসেছে, তার নাম হচ্ছে এখানে জু জিয়াওয়ান। আসলে প্রফেসর লিং ইয়াং এর মধ্যে আসে এবং এখানে সুইহুয়াকে মাশরুম কাল্টিভেট করার জন্য তার শেডে সাহায্য করতে এসেছে। সুইহুয়া এখানে জিয়াওয়ানকে প্রথমে অনেক ধন্যবাদ জানায়, এটাও বলে যে তার মেয়ের নাম আর তার নাম একদম এক। সুইহুয়া বলে যে সে শহরের মেয়ে আর তাকে দেখতেও অনেক বেশি সুন্দর। জিয়াওয়ান বলে সে ফ্ল্যাটার হচ্ছে খুব বেশি। এখানে সুইহুয়ার ছোট মেয়ের সাথেও দেখা করার পর তারা দুজনেই এখানে একসাথে শেডের মধ্যে ঢুকে যায় মাশরুম কাল্টিভেশনের জায়গা। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে যে মাশরুম কাল্টিভেট রুমে প্রবেশ করার পর জিয়াওয়ান বলে মেয়েটি সেখানে রুমে টেম্পারেচার চেক করে দেখে যে 40 ডিগ্রির বেশি। সে সেখানে বলতে থাকে সুইহুয়াকে যে এখানে টেম্পারেচার বেশি আছে। এখন তাদের এই সার এবং খড় এই জিনিসটাকে মিশ্রণ হয়ে আছে, সেটাকে হাত দিয়ে ভালো করে সমানভাবে স্প্রেড করতে হবে যাতে নিম্ন স্তর পর্যন্ত ঠিক থাকে। এটাও খেয়াল রাখতে হবে যাতে 15 সেন্টিমিটার উঁচু থাকে খাদের স্তরটা ভালোভাবে। এরপর এর মধ্যে একটু ভালোভাবে হাওয়া বাতাস খেলে গেলে তারপর তারা এখানে বীজ রোপণ করতে সক্ষম হবে। জিয়াওয়ান এখানে সুইহুয়াকে জিজ্ঞেস করে এগুলো নিশ্চয়ই সে পড়াশোনা করেছে। উত্তরে সুইহুয়া বলে হ্যাঁ সে পড়েছে আর সেগুলো নোটও রেখেছে। এখানে আবার কাজ করতে করতেই জিয়াওয়ান জিজ্ঞেস করতে থাকে সুইহুয়াকে তাদের এই জিনটান ভিলেজের মধ্যে দেখেছে যে অনেকের নামের মধ্যে সুই কথাটা, সুই মানে তো এখানে জল বা পানি, তাই তো? সুই মানে তো এখানে জল দাঁড়াচ্ছে, তাই তো? নাম যেমন সুইহুয়া, আর একজনের নাম সুইওয়াং, কারোর নাম সুইওয়া। নামের মধ্যে দুটো সুই আছে, সুই সুই। কোনটা এখানে হওয়ার কারণ কি? সুইহুয়া এখানে জিয়াওয়ান বলে মেয়েটিকে বলতে থাকে যে হাজিদির বাসিন্দারা পাহাড়ি এলাকার মধ্যে বড় হয়েছিল, সেখানেই তারা থাকতো। সেখানে ভীষণভাবে জলাভাব ছিল, জলস্তর যতটা ছিল মাটিতে ততটাই একেবারে খুবই তিক্ত ছিল। এতটাই ছিল যে তাদের গবাদি পশু পর্যন্ত সেগুলো গ্রহণ করতে চাইতো। এখানে তারা তো তাদের একেবারে তৃষ্ণার জন্য মেরে ফেলতে পারতো। তাই তারা একটা উপায় বার করেছিল যে তুষ আর শ্বাস মিশিয়ে দিত। তারা জলস্তরের গবাদি পশুগুলো সেগুলো দেখে আকর্ষিত হয়ে সামান্য জলপান করতো। সুইহুয়া এটাও জানা আর এই বুদ্ধিটা সুইহুয়ার বাবার ছিল। প্রকৃতি এবং প্রকৃতির মধ্যে জিনিসপত্র যে কত বড় সম্পত্তি মানব সম্পদের জন্য, সেটা মানুষরা অভাব না হলে বুঝতে পারে না। জিয়াওয়ান বলে সহায়কারী মেয়েটি এখানে সুইহুয়াকে বলতে থাকে যে তারা খুব হার্ড টাইমের মধ্যে দিয়ে গিয়েছিল। এটা সে তাকে আশ্বস্ত করতে পারে যে ভবিষ্যতে মাশরুম চাষ করে এবং সাথে অন্যান্য জিনিস চাষ করে সে অনেক ভালো উপার্জন করতে পারবে আর ভবিষ্যৎ তাদের আরো অনেক বেটার হবে। সুইহুয়া এখানে আবার জিয়াওয়ানের কাছে ধন্যবাদ জানায় যে এত সাহায্য করার জন্য। এখানদের মানুষদের এত বেশি কোনো জ্ঞানই নেই। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে যে সুইহুয়া কিছু খাবার এনে দিয়েছে জিয়াওয়ানদের কাছে শেষে, আর এটা বলতে থাকছে যে সে কি পছন্দ করে তা তো জানে না, আশা করছে তাদের খাবার তার পছন্দ হবে। বলে যে খালি পেটের জন্য খেতে পাওয়াই অনেক বড় ব্যাপার। সেখানে সুইহুয়া দেখতে পায় যে জিয়াওয়ানের সাথে দেখা করার জন্য প্রফেসর লিন ইয়াং এর ছাত্র অ্যাসিস্ট্যান্ট হুয়াং এসেছে। জিয়াওয়ানকে সে কিছু ডেলিভার করেছে। তাদের ব্যবহারের এক ঝলক দেখেই সুইহুয়া বুঝতে পারে যে তাদের মধ্যে কোনো একটা সম্পর্ক আছে। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে যে ডেবাও আর প্রফেসর লিন ইয়াং মিলে শেডে কাজ করছিল এবং কাজ শেষ হয়ে যাওয়ার পর তারা লাঞ্চ করতে বসে। প্রফেসর এখানে বলতে থাকছে ডেবাওকে তাদের এখানে যে খাট ছিল সার ছিল সেগুলো ভালোভাবে সমানভাবে বিক্ষিপ্তভাবে বিছিয়ে দিয়েছে। এবার লাঞ্চ শেষ হয়ে যাওয়ার পর তারা এখানে বীজ রোপণ শুরু করবে। ও বলতে থাকে এতদিন কাজ করার পর এখন সে আর কোনো গন্ধ তার নাকে লাগে। প্রফেসর বলতে থাকে যে গন্ধ সবার মধ্যেই আছে। এবার এখানে প্রশংসা করে প্রফেসর লিন ইয়াংকে বলতে থাকে হ্যাঁ নলেজের ক্যাপাবিলিটি এগুলো এখানে মাস্টারের স্বয়ং নিজের আছে, গন্ধগুলো নাকি সে ঠিকই পায়। এদিকে আবার প্রশংসা করে প্রফেসর লিন ইয়াংও বলতে থাকে ডেবাও এখন ডেবার থেকে নতুন গন্ধ পায়, সেটা হচ্ছে হার্ড ওয়ার্কিং, তারপর অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিশ। ও এখানে বলতে থাকে তাকে যেন একেবারে সিঁড়ি দিয়ে ওপরে না তুলে তো এখন তাকে নিচে রাখতে, কারণ এখনো সে সবে শিখছে। ও এখানে আবার বলতে থাকে প্রফেসর লিন ইয়াংকে যে প্রফেসর লিন ইয়াংয়ের মতো একজন এক্সপার্ট এবং নলেজেবল প্রফেসর পেয়ে ভীষণ খুশি। এখানে কৃষকদের সাথে কৃষকদের থেকে বেশি পরিশ্রম করতে, তার সাথে তার টিমও অনেক ভালো কাজ করতে। মানে ডেবা আবার জিজ্ঞেস করতে থাকে যে প্রফেসর লিন ইয়াংয়ে যে দুজন অ্যাসিস্ট্যান্ট আছে হুয়াং এবং মিস জু জিয়াওয়ান বলে ব্যক্তি, অ্যাসিস্ট্যান্ট হুয়াং এবং মিস জু জিয়াওয়ান বলে দুজন ব্যক্তি। হুয়াংয়ের থেকে সে শুনেছিল যে জিয়াওয়ান তার মা বাবা খুবই ধনী ব্যক্তি, তাদের একটা প্ল্যান্টের ওনার। তার বছর সে সাধারণ মেয়ে হয়ে ওখানে কত ভালোভাবে কাজ করছে, তো বেশি এরকম জায়গায় সে পরিশ্রম করছে। প্রফেসর লিন ইয়াং
এখানে বলতে থাকে যে ডেবাও ওয়াং আর জিয়াওয়ান এখানে দুজনে লাভার্স। এই বিষয়টা তারা প্রফেসরের সামনে লুকোনোর চেষ্টা করে। ডেবাওকে জিনিসটা লক্ষ্য করে ওখানে হেসে বলে যে হ্যাঁ সে ওই জিনিসটা লক্ষ্য করে। প্রফেসর লিনিন ইয়াং এখানে জিজ্ঞেস করে ডেবাওকে যে তার কি কোনো গার্লফ্রেন্ড আছে। এখানে প্রথমে সাবসাব মৃদু হেসে না জানিয়ে দেয় যে তার কোনো গার্লফ্রেন্ড নেই। প্রফেসর লিনিন ইয়াং এখানে ডেবাওয়ের মুখ দেখে বলতে থাকে যে সবকিছু অস্বীকার করে সেই আসলে স্বীকার করে। এদিকে দৃশ্যে তখনই আবার দেখানো হতে থাকে যে ডেফু তাদের মাঝখানে উপস্থিত হয়েছে। প্রফেসর এখানে ডেফুকেও লাঞ্চ করার জন্য আমন্ত্রণ দেন। ডেফু বলে না সে এখন করতে পারবে না, তারও অনেক কাজ আছে, সে এখন লিস্ট দেখাতে এসেছে। লিস্ট বার করে ডেফু দেখাতে থাকে যে শুধু জিনটান ভিলেজ থেকেই না অন্যান্য অনেক গ্রাম থেকে পুনর্বসতির মানুষ রাজি হয়েছে মাশরুম চাষ করার জন্য। তারা তাদের নামও নথিভুক্ত করাতে থাকছে। প্রফেসর লিনিন ইয়াং এখানে বলতে থাকে যে তারা কাজ তো ভালোভাবে করছে কিন্তু এখানে তাদের মানুষের কমতি হয়ে যাচ্ছে, তারা এত দিক ভালোভাবে সামলাবে কি করে। প্রফেসর বলে যে তারা এখনো একজন এক্সপার্ট অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন আছে আর এখানে সে প্রস্তাব দিচ্ছে ডেবাওকে এই বিষয়ে। ফু আর ডেবাও দুজনেই এই কথাটা শুনে চমকে যায়। কথাটা শুনেই ডেবাও এখানে বলতে থাকে যে সে কোনোভাবেই এক্সপার্ট না, সে তো সবে শিখছে, শিক্ষানো বিশ্বে। ফু বলতে থাকে প্রফেসর এখানে এখনই ডেবাওকে এত অ্যাপ্রিসিয়েট কেন করছে। প্রফেসর এখানে ডেফুকে বলতে থাকে যে তার ছোট ভাই ডেবাওকে সে যেন কোনোভাবে আন্ডার এস্টিমেট না করে, যথেষ্ট স্ট্রং, যথেষ্ট হেলদি, তাড়াতাড়ি কাজপত্র শিখে নেয়, ভালোভাবে সেগুলোকে ধৈর্য ধরে ইমপ্লিমেন্টও করে। একজন যুবক ছেলের হওয়ার জন্য সে খুব নলেজেবল, পত্র তাড়াতাড়ি শিখে নিয়ে হাসিল করার জন্য। এখানে টনমনো করতে থাকলে প্রফেসর বলে সে এখানে ডেবাওকে পার্সোনালি শিখিয়েছে আর সে দেখেছে সে কতটা ভালোভাবে কাজ করে। সে বলে নিজের উপর ভরসা করতে এবং অন্যান্য গ্রামে কৃষকদের সে যেন খুব ভালোভাবে করায়। এখানে ডেবাও তার কথা শুনে কনফিডেন্স পেয়ে যায় এবং রাজি হয়ে যায়। প্রফেসরের কথা শুনে এবং ডেবাওয়ের উৎসাহ দেখে এখানে ডেফু বলতে থাকে ডেবাওকে। প্রফেসর এখানে ভীষণভাবে প্রশংসা করলো কিন্তু ডেবাওয়ের, সে যেন মুখ না পড়ে আরো অনেক বেশি পরিশ্রম করে। বলে সে নিশ্চয়ই করবে এই কাজটা। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে সুইওয়াং আর ডেউর বাড়িতে। এখানে সুইওয়াং তার নিজের ট্র্যাক্টর ভালোভাবে পরিষ্কার করছে, তখনই তার বাবা ডেউ এসে তার উপর উঠে ট্র্যাক্টরটা ভালোভাবে চেক করতে থাকছে। সুইওয়াং তার বাবার অবস্থা দেখে, তার কার্যকলাপ দেখে বলতে থাকে বাবা যেন এই প্ল্যানটা ড্রপ করে দেয় যে সেখানে তার ছেলে ট্র্যাক্টরটা বিক্রি করবে, কারণ এটা কোনোভাবেই হবে না। কারণ এখানে তারা ট্র্যাক্টরটা লোন করে নিয়েছে আর সেটা মাশরুম কাল্টিভেট করার ইন্টারেস্ট ফ্রি লোন কোনোভাবেই না, এটার উপর ইন্টারেস্ট চার্জেবল আছে। তোরে ডেউ এখানে বলতে থাকে তার ছেলে সুইওয়াংকে যে ইন্টারেস্ট ফ্রি লোন বিষয়টা নিয়ে সে একটু সন্দেহপ্রবণ। তার মনে হয় এর মধ্যে ভালো কিছু জিনিস নিশ্চয়ই আছে, কারণ সকলে এর পেছনে ছুটছে। ও এখানে আবার বলতে থাকে তার ছেলে সুইওয়াংকে যে সে ভয় পাচ্ছে যদি ট্র্যাক্টরটার কিছু হয়ে যায়। সে চাইছে যে সুইওয়াং আবার একটা লোন করতে দিয়ে তারা এখানে মাশরুমের জন্য শেড নির্মাণ করে কাল্টিভেট করতে পারবে। মাশরুম এখানে রেগে বিরক্ত হয়ে বলতে থাকে তার বাবার কি পুরো মাথা খারাপ হয়ে গেছে, একটা লোনই এখনো পর্যন্ত শেষ হয়নি আর সে তাকে আরেকটা লোন নিতে বলতো। প্রেশার সে কি করে সামলাবে, এটা কি তার বাবা ভাবছেন না? তার বাবা এখানে বলতে থাকে শিক্ষক বেইয়ের নাম সে বড় হওয়ার পর কিছু বছর হয়েছে কাজ করা শুরু করেছে, এখনই এত প্রেশার সে কোথা থেকে পায়? শিক্ষক বেই কি বলেছে তার কি এখানে মনে নেই যে প্রেশারকে মোটিভেশনের মতো দেখতে হবে, এখানে কাজ করতে কোনো সমস্যা হবে? সুইওয়াং এখানে বলতে থাকে এরকমই যদি হয়ে থাকে তার বাবা নিজে একটা লোন নিই, পর তাকে এই কাজটা চোখে করে দেখিয়ে দিই আর কি কিভাবে মোটিভেশনে কনভার্ট করা যায়। ও এখানে বলতে থাকে রেগে মেগে তার ছেলেকে যে ফাইনাল যে তারা মাশরুম কাল্টিভেট করবে আর তার ছেলেকে এটা বিক্রি করতেই হবে ট্র্যাক্টর। তোরে এখানে সুইওয়াং ও রেগে মেগে বাধ্য হয়ে জানিয়ে দেয় যে সে কোনোভাবেই কাজটা করবে না। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে ডেবাওয়ের মাশরুম কাল্টিভেট রুমের মধ্যে সুইওয়াং এসেছে, এখানে তার সাথে কথা বলতে থাকছে। ডেবাও বলে আগের মতো সুইওয়াং এর এখানে আর গন্ধ লাগছে না, এবং বলে না এখনো বাকি গ্রামের লোকেদের দেখে তার একটু অভ্যেস হয়ে গেছে, তার এখন বেশি গন্ধ লাগছে। এবং এখানে ডেবাওকে জিজ্ঞেস করে ডেবাও নাকি একজন হেল্পিং হ্যান্ড খুঁজছে মাশরুম তোলার জন্য, এখনো পর্যন্ত সে কোনো লোক পায়নি। উত্তরে ডেবাও বলতে থাকে হ্যাঁ শুধু মহিলাদের, ছেলেদের না, মহিলারা যে কোনো কাজ ভালো এফিসিয়েন্সির সাথে করে। এবং এখানে বলতে থাকে যদি কোয়ালিফাইড আর এফিসিয়েন্সির কথা হয়ে থাকে তাহলে এখানে মেমেও তো কোয়ালিফাইড, সে এখনো ফিরে আসেনি কেন তাদের জায়গায়? কথাটা শুনে ডেবাওয়ার মুখটা ছোট হয়ে যায়। সুইওয়াং বলতে থাকে সে কি এখানে আনে? এবং নিজেকে চার্জ করে সুইওয়াংকে বলতে থাকে যে হ্যাঁ মাশরুম বিক্রি করার পর অনেক লাভ করবে, তার জন্য সে খুবই আনহ্যাপি। সুইওয়াং এখানে জিজ্ঞেস করে ডেবাওকে যে তো তারা চাষ করতে কিন্তু মাশরুম চাষ করতে কি কোনো রিস্ক আছে? ওখানে মজা করে সুইওয়াং এর লিপ পুল করে বলতে থাকে হ্যাঁ বহুত রিস্ক আছে, এখানে অনেক বড় রিস্ক আছে, কারণ বিক্রি করার পর সে এত বেশি টাকা গুনবে যে তার আঙুল ব্যথা হয়ে যাবে। বা ওখানে সাজেস্ট করে বলতে থাকে সুইওয়াংকে যে তার বাবার কথায় না চলতে, বাবা একেবারে প্যান্ডুলামের মতো লেফট রাইট আগে পিছিয়ে সবসময় নড়তেই থাকে। এখানে ডেবাও বলে তার ভয় লাগছে সুইওয়াং এর জন্য অর্ধেকের বেশি গ্রামবাসী মাশরুম শেড তৈরি করে কাল্টিভেট করতে শুরু করে দিয়েছে, এমনকি বীজও রোপণ করে ফেলেছে, এবং এখানে যদি কাজগুলো তাড়াতাড়ি না করে তাহলে সে সিজন মিস করে যাবে। এবং বলে যে তার বাবা ডেউ এখানে তাকে বলে ছেলের উপরই তার ঘাড়ি সব চাপ দিয়ে দিই, না এখানে নিজে কোনো পরিশ্রম করবে না, মাশরুম শেড তৈরি করার জন্য লোন নেবে, এটাই ঠিক করার জন্য সুইওয়াং এর উপর সে চাপ দিচ্ছে। সে এখানে রিস্কের বিষয়টা ডেবাও থেকে জানতে চাইছিল। এখানে বলে সুইওয়াংকে তার মাথায় একটা বুদ্ধি এসেছে যেটা যদি সে মেনে চলে তাহলে ভালো হবে তার। এখানে সুইওয়াংকে জানায় যে এখনো পর্যন্ত অনেক গ্রামবাসী মাশরুম শেড তৈরি করার জন্য এবং জিনিসপত্রের জন্য ডেলিভারি
ডেলিভারি করার জন্য দূরে দূরে যাচ্ছে, তাদের মেটেরিয়ালসের প্রয়োজন। আর এই জিনিসটাই যদি উইওয়াং করতে থাকে, অর্থাৎ হোলসেল করতে থাকে, মেটেরিয়াল ডেলিভারি করতে থাকে, এভাবে সে তার ট্র্যাক্টরও তাকে বিক্রি করতে হবে না, এভাবে গ্রামবাসীদের থেকেও টাকা কামাতে পারে আর তারপর নিজের শেডের জন্য টাকাগুলো কাজেও লাগাতে পারে। সুইওয়াংও এতে রাজি হয়ে যায় আর সে ভীষণ খুশি হয়। এটাও বলে যে সুইওয়াং এর বাবা ডেউ সত্যি কথাই বলেছে যে ডেবাওয়ার মাথার মধ্যে অনেক বুদ্ধি আছে। ওখানে মজা করে বলে সে যেহেতু আইডিয়া দিয়েছে তাহলে তাদের মধ্যে টাকা 50-50 হবে। সুইওয়াং বলে সে যখন সফল হয়ে যাবে ডেবাওকে তখন সে মাটন খাওয়াবে। এভাবেই তারা ডিলে রাজি হয়ে যায়। এদিকে দৃশ্যে আবার ফুজিয়ানে দেখানো হতে থাকে জুয়ান বলে মেয়েটি হাজিজির বাকি সকল মেয়েকে বলতে থাকে লেবার স্টেশনের হেড জুয়ানজির থেকে জেনে জিনস্যান তাদের একটা কথা বলেছে, বছরের শরৎ ঋতুর মাঝখানের সময়ের মধ্যে ফাস্ট রুট ভালোভাবে নির্মাণ হয়ে যাবে, প্ল্যান হচ্ছে সেগুলো। এবার এই প্ল্যানিংটা হয়ে যাওয়ার পর এখান থেকে হলিডেতে তাদের বাড়িতে যেতে পারবে। জিনস্যানকে জুয়ানজি এটাও জানিয়েছিল যে তার মেয়েরা এখানে কত মিস করছে তাদের ঘর বাড়ি। হং এখানে বলতে থাকে কিন্তু এখানে $50 তাদের ফাইন হয়েছে। হং এখানে বলতে থাকে কিন্তু এখানে তাদের 50 ওয়ান ফাইন হয়েছে আর তার জন্য তার মন খারাপ আছে। মেয়েমেয়া এখানে কুইহংকে বলতে থাকে এটাকে সে বাস ভাড়া হিসেবে ধরে নিতে পারে, কোনো বড় ব্যাপার না। এরা বলতে থাকে যে বাস রুটটা একবার তৈরি হয়ে গেলে বাড়ি থেকে কাজের জায়গা যাতায়াতে মাত্র তাদের 3 দিন লাগবে, আগে যেমন 5-6 দিনের বেশি লাগতো, অনেক বেশি সুবিধা হয়ে যাবে তাদের জন্য। তারপরে এখানে দেখানো হতে থাকে যে মেয়েমেয়ার কাছে অন্য কিছু মেয়ে এসে একটা চিঠি দিতে থাকে। মেয়েও সেই চিঠিটা দেখেই বুঝতে পারে যে সেটা তাকে ডেবাও পাঠিয়েছে। এবং বলে মেয়েটি জিজ্ঞেস করে ডেবাওকে চিঠিটা কি তার বাবা পাঠিয়েছে। উত্তরে এখানে মেয়েমেয়া মিথ্যে কথা বলে হ্যাঁ তার বাবা পাঠিয়েছে। দৃশ্য আবার এখানে দেখানো হতে থাকে যে মেয়েমেয়া ডেবাও চিঠিটা নিয়ে বাইরে এসে সে ওয়ার্কশপের বাইরে নোটিশ বোর্ডের মধ্যে নোটিশ দেখতে পায়। এখানে সকল মেয়েদের কাজ করছে তাদের নোটিশ দেওয়া হয়েছে, কারণ মেমেও আর তার বন্ধুরা যেদিন ঘুরতে গেছিল এবং ফিরতে দেরি হয়েছে এই বিষয়ে। এখনই ওয়াং হয়েই তার কাছে চলে আসে, মেয়েকে এই বিষয়ে নিয়ে অ্যাপোলজি করে, বলে দোষটা এখানে তারও ছিল, তার যদি গাড়ি ব্রেকডাউন না হতো এতগুলো মেয়ের না ফাইন হতো না এভাবে তাদের নোটিশ বোর্ডে ওয়ার্নিং দেওয়া হতো। হয়ে মেমিয়াকে এটাও বলে যে সে শুনেছে হয়তো তাদের কোনো বেতন কাটা হবে না, প্রথমবারের বার তারা সকলে কনসিডার করে দিচ্ছে। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে হঠাৎ করে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে। এখানে অ্যালার্ম বাজার সাথে সাথে শপের কারখানার সমস্ত কর্মীরা ছুটোছুটি করছে। এখানে একটা মেয়ে হয়ে থেকে তাদের ওয়ার্কশপের জিনিসপত্র বাঁচানোর জন্য আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং সেখান থেকে গিয়ে নিজেদের মেটেরিয়ালস বের করে আনতে থাকে। তার সাথে সাথে অনেক পুরুষ কর্মীও এই কাজটা দেখাদেখি করতে শুরু করে দেয়। তো ভেতরে গরম এবং ধোঁয়া বাতাস বেশি থাকার জন্য আর এখানে লাংসের একটু প্রেসার পড়ে, সে আগুনের মধ্যে ভেতরে ওয়ার্কশপে অজ্ঞান হয়ে যায়। ভাগ্যবশত সেখানে মেমেওকে দমকলের কর্মীরা উদ্ধার করতে সক্ষম হয়। তাকে বাইরে আনলে বাকি মেয়েরা এবং ওয়াংগো হেই দুজনেই তাকে দেখভাল করতে থাকে, তাকে জিজ্ঞেস করতে থাকে সে কোনো আনকমফোর্টেবল আছে কিনা। মেয়ার সহযোগীরা তাকে সামলাতে থাকে। ওয়াংগো হেই তাকে জিজ্ঞেস করতে থাকে সে চার্জ করেছিল এখন সে ঠিক আছে কি করে। এখানে মেমেয়ার ডেবার চিঠির কথা মনে পড়লে সে ব্যস্ত হয়ে যায়, সে নিজের চারিদিকে চিঠিটা খুঁজতে থাকে, চিঠিটা না পেলে সে উঠে দাঁড়িয়ে পড়ে আর তার মাথা ঘুরতে থাকে। এখানে আবার দেখানো হতে থাকে মেমেও যে চিঠিটা খুঁজছিল ডেবারের দেওয়া পড়ে যাওয়া সেই ইলেকট্রনিক্স ফ্যাক্টরির মধ্যে পড়ে আছে, এটা অর্ধেক ঝলসে গেছে। যে সুইহো আর মাশরুম শেডের মধ্যে আর হেল্পিং হ্যান্ড জিয়ায়নও কাজ করছে। এখানে সুইহো আর মাশরুম তোলার স্পিড দেখে বলতে থাকছে সে তার থেকে অনেক বেশি ভালো করছে। সুইহো বলে সে একজন গ্রামের মহিলা, জিয়ায়নকে দেখে এখানে সে অবাক হচ্ছে যে এখানে এসে এত দূরে শহরের মেয়ে হয়ে এত সুন্দর দেখতে হয়ে এত কঠোর পরিশ্রম করছে। সেখানে সুইহো জিজ্ঞেস করে নেয় জিয়ায়নকে যে মিস্টার হুয়াং যে জিয়ায়নের বন্ধু আর প্রফেসর লিন ইয়াং এর ছাত্র অ্যাসিস্ট্যান্ট, এ কি এখানে জিয়ায়নের বয়ফ্রেন্ড। উত্তরে এখানে মৃদু হেসে জিয়ায়নও জানিয়ে দেয় হ্যাঁ তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। সুইহো বলতে থাকে তাদের দুজনকে একসাথে দেখতে খুব ভালো লাগে, তারা যে কাপল এটা তাদের মুখ দেখেই তারা বুঝতে পেরেছে, তাদের মুখ দেখেই সে বুঝতে পেরেছিল। জিয়ায়ন এখানে হেসে বলতে থাকে সুইহুয়াকে সে আর সুইহু আর তার হাজবেন্ডও নিশ্চয়ের আগে ডেট করেছিল এবং তারাও অনেক খুশি ছিল। এখানে মুখটা সামান্য গোমরা করে বলতে থাকে তার এঙ্গেজমেন্ট তার বাবা করিয়েছিল, থেকে বড় কথা যে তার হাজবেন্ডের সাথে সে বিবাহের আগে একবারও দেখা করেন। জয়ান বলতে থাকে এখন তো সে নিশ্চয়ই ভীষণ খুশি, কারণ তার মেয়েটা খুব সুন্দর দেখছে, আস্তে আস্তে বড় হচ্ছে। বলে একদম জীবন চলতে থাকে এবং চেষ্টা করতে থাকলে ভালো সামান্য হবে। এখানে নিঃশ্বাস ছেড়ে বলতে থাকে জিয়ায়ানকে সেও চায় যাতে জিয়ায়ান মতো তার মেয়ে ছোট জিয়ায়ান হয় বড় হয়ে, এটাও চায় যে তার মেয়ে ভালোভাবে পড়াশোনা গ্রহণ করবে, বড় হয়ে সেও তার নিজের জীবনের সিদ্ধান্ত নিতে পারবে, পছন্দের মানুষকে চুজ করতে পারবে, পছন্দের মতো লাইফ লিড করতে পারবে। জিয়ায়ানকে এটাও বলে যে সে তার ছোট মেয়ে জিয়ায়ানকে বড় হলে ভীষণভাবে সমর্থন করবে ভালো জিনিসের জন্য। এখানে দৃশ্যে এদিকে আবার দেখানো হতে থাকে যে উইহুয়ার মাশরুম শেডের সামনে ডেবাও এবং ডেফু এসেছে। ডেবাওকে জিজ্ঞেস করতে থাকে তার আশার কারবাও বলে যে ভেতরে দুজন মহিলাই কাজ করে, ভাবলো যদি কারোর সাহায্যের প্রয়োজন হয় একজনও ছেলে নেই, সে এখানে সাহায্য করার জন্য এসেছে। ও একই প্রশ্নে ডেফিকে করলে ডেফু বলতে থাকে এখানে ডেভেলপমেন্ট জোনের অফিসার একদের জিনটান ভিলেজের সেক্রেটারিও গ্রামে এবং গ্রামের আশেপাশে যে কোনো মানুষের প্রয়োজন হলে তাকে সর্বদা থাকতেই হবে সাহায্যের জন্য। এখানে শেডের ভেতর যেতে চাইলে ডেবাও তাকে থামিয়ে দেয়, বলতে থাকে ভেতরে
পরিস্থিতি খুবই গুমোট, তাদের যাওয়া উচিত হবে না। মাশরুম তোলা তাদের হয়ে গেলে তারা এখানে ক্রেট বহন করতে সাহায্য করতে পারে। ওখানে তার বড় দাদা ডেফু লেগ ফুল করে বলতে থাকে আর এত বছর বিয়ে হয়ে গেছে আর দাদা এখনো পর্যন্ত অবিবাহিত আছে। হুয়াকে যে কোনোভাবে সাহায্য করার বিষয় হলে তার দাদা একেবারে বোকা বোকার মতো আচরণ কখনই পারে তাকে সাহায্য করার জন্য ছুটে চলে আসে। এখানে নিজেকে সামলে নিয়ে একটু হেসে বলতে থাকে এরকম কোনোভাবেই কোনোদিন বোকা ছিল না। ওকে এখানে উল্টোপাল্টা ভাবতে বন্ধ করতে বলতে থাকে তার বড় দাদা এখনো বিয়ে করেনি, এরপর সে ছোট ভাই হিসেবে কি করে বিয়ে করতে পারে পরে ভবিষ্যৎ যদি এখন না আগে। উত্তরে ডেফু বলতে থাকে সে একজন মৌমাছির মতো ব্যস্ত মানুষ, রাত তাকে কাজ করতে হয়, তার বিয়ে করার মতো কোনো সময় নেই। ও বলছে দেবাওকে যে এরকম তো কোনো কথা নেই যে বড় ভাই বিয়ে না করলে ছোট ভাই বিয়ে করবেন, এটা তো প্রত্যেক ব্যক্তির নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত হওয়া উচিত। এটাও জানতে চায় ডেবাও থেকে যে সে কাকে বিয়ে করতে চায়। মেমে দীর্ঘদিন হয়ে গেছে ফুজিয়ানে গেছে, তো এটাও ডেবাওকে বলতে থাকে তার অ্যাচিভমেন্ট আর সাকসেসের বিষয় যদি চিঠিতে তারা লেখালেখি না করে জানায় মেমেও এটাও সে ওয়ার্নিং দিয়ে দেয় যে ফুজিয়ানে কিন্তু অনেক ভালো দেখতে ছেলেরা এখানে ডেবাও থেকে অনেক বেশি সাকসেসফুল অ্যাচিভ করেছে অনেক, কিন্তু এখানে তার হাতছাড়া হয়ে যেতে পারে। কথাটা শুনে ডেবাওর এখানে একটু মন খারাপ হয়ে যায়। এদিকে দৃশ্যে তখনই আবার দেখানো হতে থাকে যে সুইহুয়া এবং জিয়ানিয়ন মিলে মাশরুম কাল্টিভেট শেড থেকে বাস্কেটে করে মাশরুম বের করতে থাকে। তাদের দুজনকে সাহায্য করার জন্য ডেফু আর ডেবাও এগিয়ে যায়, তাদের সাহায্য করে অনেক। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে যেই গ্রামবাসীরা এরকম ভাবে মাশরুম কাল্টিভেট করে সমস্তটা গাড়ির মধ্যে লোড করে দেয়, সেই গাড়িগুলো গিয়ে শহরের মার্কেট এবং অন্যান্য জায়গার মার্কেটে গিয়ে বিক্রি করবে। তারা এখানে প্রচুর অর্থ উপার্জন করবে। এখানে হাসি মুখ দেখেই সকলের বোঝা যায় যে তারা প্রচুর পরিশ্রম করেছে এবং ভীষণ খুশি ভালো দিনের জন্য। আরো এগুলো ভবিষ্যতে ভালো সময় আসতে চলেছে, তাদের ভবিষ্যতের জেনারেশনের পথও সুগম করবে। এখানে আবার দেখানো হয় যে ব্যাকগ্রাউন্ডে বলতে থাকছে যে এতদিনের পরিশ্রম দরিদ্রতা দূরীকরণের জন্য আস্তে আস্তে রঙে আসছে। বিজ্ঞান প্রযুক্তি মানুষের আইডিয়া পরিশ্রম সহায়তা এবং সাকারাত্মক চিন্তাধারা সমস্ত কিছুই মিলে আস্তে আস্তে ভালো দিনের সোনালী মুখ দেখতে পাচ্ছে তারা। বসতি লোকেদের এখন আস্তে আস্তে মাশরুম গ্রোয়ার্স বলে চেনা হচ্ছে। তারা এখানে তাদের কাজ দিয়ে নতুন পরিচয় ও আইডেন্টিটিও পেয়েছে। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে সুইহুয়া নিজের ঘরে এসে সারাদিনের পরিশ্রমের পর আর তার ছোট মেয়ে জিয়ায়ান এসে তাকে একটা ফল খেতে। সুইহুয়া তার ছোট মেয়েকে নিজের কাছে বসিয়ে বলতে থাকে তারও নিশ্চয়ই অনেক ভালো সুন্দর জামা কাপড় পছন্দ, জানে সে যখন ছোট ছিল তারও এরকম মনে হয়। ছোট মেয়েটি এখানে তাকে কোনো উত্তর না দিলে সুইহুয়া হেসে এখানে বলতে থাকে তার মা যখন ভবিষ্যতে প্রফিট করবে এর জন্য ভালো দেখতে জামা কাপড় নিশ্চয়ই এনে দেবে। তো মেয়েটি তার হাতে এনে দেওয়া ফলটা মাকে খেতে বলতে থাকে। সুইহুয়া আরো সামান্য কিছু খায় এবং তারপর তার মেয়ের সাথে শুয়ে পড়ে বিছানা। দিকে আবার দেখানো হতে থাকে সুইহুয়ার স্বামী ইউফু এসে তার পায়ের জুতোটা খুলে দিচ্ছে, তার মেয়েকে আর মাকে দেখছে। কোন তো অবস্থায় তাদের দেখতে ভালো লাগছে এবং তারা কতটা পরিশ্রান্ত। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে যে ফুজিয়ানকে হসপিটালে ভর্তি করা হয়েছে এবং ওয়ার্কশপের মালিক স্টেশনের মহিলা জুয়ানজি এরা যার কাছে দায়িত্বপ্রাপ্ত ওয়ার্কশপের ডিরেক্টর মিংঝেং সবাই মিলে দেখভাল করছে। মেমে তার বলে গেছে তাদের ভালো করে টেক কেয়ার করতে, যাদের তাড়াতাড়ি মেমে অসুস্থ হয়ে যাবে। তখনই ডিরেক্টর ইয়াং মিংঝেং এসে এক বাটি স্যুপ মেমেওকে দিয়ে বলে এটা লাংসের জন্য খুব ভালো, তাকে খেয়ে নিতে। মেমেও এখানে অবাক হলে জুয়ানজি বলতে থাকে যে এখানে শপের ডিরেক্টর মিস ইয়াং মিংঝেং খুব চিন্তায় চলে এসেছিল, তার ক্ষতি হওয়ার আশঙ্কা থেকেও বড় কথা সামান্য লাংসে একটু প্রবলেম হয়েছে, এখানে যদি তার হাত পা পুড়ে যেত বা মুখে কোনো ক্ষত সৃষ্টি হতো কি হতো তাহলে। শপের মালিক এখানে বলতে থাকে যে সে তাদের মেটেরিয়ালস বাঁচানোর জন্য মধ্যে ঝাঁপিয়ে পড়ে কাজ করেছে দমকলের সাথে, তার জন্য এখানে সে গর্বত অনুভব করছে এবং ওয়ার্কশপের ডিরেক্টর ইয়াং মিংঝেংকেও সে আদেশ দিয়ে দেয় যে এর মতো লোকেদের এত বেশি কাজের জায়গা এবং কাজ নিয়ে ভাবে তাদের ভালোভাবে যেন টেক কেয়ার করা হয়। ওয়ানজি লেবার স্টেশনের হেড এখানে বলতে থাকে মেমেও কিছু পত্রকার অর্থাৎ রিপোর্টার এখানে ইন্টারভিউ নিতে চেয়েছিল মেমে, এখন সে তাদের থামিয়ে দিয়েছে, কিন্তু কিছুদিনের মধ্যেই যে এত বড় একটা হিরোইক কাজ করেছে তাদের ওয়ার্কশপ তাদের কোম্পানিকে লসের হাত থেকে বাঁচিয়ে এর মধ্যে ঝাঁপিয়ে মেটেরিয়ালস বাঁচিয়েছে, এইসব বিষয়ে মেয়ার একটা ইন্টারভিউ করতে চায় তারা। ওখানে ভয় পেয়ে বলতে থাকে সে কোনোভাবে ভালোভাবে কথাবার্তা বলতে পারে, কিছু বলতে গেলে লোকেরা তার উপর হাসবে আর এই বিষয় নিয়ে সে কোনোভাবে কমফোর্টেবল না। ওয়ানজি বলে যে আগুনে ঝাঁপাতে তার ভয় লাগেনি, কিন্তু সামান্য কথা বলতে তো সে ভয় কি করে পেতে পারে। এখানে ভয় পেতে থাকলে তাদের ওয়ার্কশপের মালিক বলতে থাকে মেমেও এখনো সেই দিনটার কথা মনে আছে যখন একটা ইয়াং মিংঝেং এর বিরুদ্ধে বলার জন্য এবং তাদের কাজের মেয়েদের পক্ষে বলার জন্য মেমেও এসেছিল মালিকের কাছে বকবক করে গেছিল, তারপর থেকে সে লিডারের কাজই করে এসেছে। আর এখানে মনে হচ্ছে যে মেমেও ভালো মতোই কাজ করছে, ওখানে থেকে ইনসিস্ট করে ইন্টারভিউ দেওয়ার জন্য। দিকে আবার জুয়ানজি বলতে থাকে মেমেওকে যে তাদের শপের ইউথ লিগ থেকে একজন লোকজনকে মেমেওকে ইন্টারভিউ শেখানোর জন্য ড্রাইভার দিয়েছে এবং মেমেও তার কাছে গিয়ে ইন্টারভিউ শিখে নিলে আর কোনো সমস্যা থাকবে না। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে মেমেও সেই ব্যক্তির কাছে চলে এসছে যে তাকে ইন্টারভিউর জন্য রিহার্সাল
রিহার্সাল করাচ্ছে, তার নাম হচ্ছে এখানে ডিং শিজুয়ান। ব্যক্তি আসলে সেই ব্যক্তি ছিল যে কমিটির তরফ থেকে মহিলাদের ওয়েলকাম করার জন্য দিনে ডান্স পার্টি অর্গানাইজ করেছিল, এবং এই কথাটা মেমেও দেখা মাত্র সেই বলে। ব্যক্তিটিও বলতে থাকে মেমেওকে যে হ্যাঁ তারও মনে আছে তাকে। ডিং শিজুয়ান এখানে মেমেওকে জিজ্ঞেস করতে থাকে সে এত নির্ভয়ে ঝাঁপ দিয়ে মেটেরিয়ালসগুলো কি করে বাঁচিয়ে, তার কি মনে হয়েছিল। উত্তরে এখানে মেমেও বলতে থাকে যে যতই যাই হয়ে যাক না কেন, মেয়েদের সবসময় সবাই একটু হীন চোখে দেখে, তারা হয়তো দুর্বল, তারা হয়তো ছেলেদের তুলনায় ভালো কাজ করতে পারে। বিষয়টা এখানে তুলনায় আনার জন্য না, বিষয়টা হচ্ছে কাজ কিভাবে উদ্ধার করা হয়। একটা ছেলে মেয়ে নির্বিশেষে সহায়ককারী হিসেবেও করা যেতে পারে। কোনো কাজেই মেয়েরা বা কোনো মানুষই ছোট হয়ে যায়। তারা যেহেতু এখানে দূর গ্রাম থেকে এসেছিল, শহরের লোকেরা এখানে তাদের দেখে একটু নাটশিট করছিল, শহরের লোকেরা তাদের দেখে এখানে একটু মিসবিহেভ করছিল, এটাই ভেবেছিল যে তাদের মুখ বন্ধ করা উচিত, এবং সব মেয়েরা মিলে এই কাজ করেছে। সুজান এখানে বলতে থাকে এই জিনিসটাকে শুধুমাত্র তার পারসেপশন। মেয়ে ওখানে রিপিট উত্তরে বলতে থাকে তার কি এখানে মনে হচ্ছে সে মিথ্যে কথা বলছে। সুজান এখানে বলতে থাকে মেমেওকে সে এরকমটা কখনোই বলেনি, কিন্তু জিনিসটা এখানে এরকম হচ্ছে যে প্রত্যেকটা মানুষের আলাদা জিনিসের অ্যাপ্রোচ থাকটাকে জানা বোঝার জন্য মেমেও হয়তো এরকম ভাব যেই লোকেরা কাজগুলো করেছে সেই সব মেয়েদের বিরক্ত করার চেষ্টা করে, হয়তো এদিক থেকে দেখলে তাদের বিষয়ে আরো জানতে চেয়েছিল, তাই এরকম করেছে। মেমেও যখন এখানে ইন্টারভিউ দেবে, এখানে সমস্ত মেয়ে ওয়ার্কশপে সে লিড করবে, তাকে একটু থটফুল হয়ে কথাবার্তা বলতে হবে। মেয়ে ওখানে বলতে থাকে ডিং সুজানকে যে সে তার বাবার মতো একদম কথা বলছে, সে একজন শিক্ষক, তার সারা জীবন শিক্ষকতা করেই পাহাড়ে এবং গভীর মরুভূমিতে কাটিয়েছে। ডিং সুজান এখানে মেমেওকে বলতে থাকে যে মেয়ের বাবা যদি শিক্ষক হয়ে থাকে তার মানে সে একজন খুবই সম্মানীয় ব্যক্তি। নিজের চরিত্রের মধ্যে সম্মান আনতে গেলে বিনম্র হতে শিখতে হবে। বাবা যে তাকে এতদিন বড় করে জায়গায় সে বড় হয়েছে, সেই জায়গার সমস্ত গুণাবলী মেয়ের মধ্যে ফুটে ওঠে। প্রত্যেকটা জিনিস সে ইন্টারভিউর সময় রিপ্রেজেন্ট করবে, সমস্ত বিষয়গুলো যেন মিমিও খেয়াল রাখে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে যে ডেবাওয়ের মাশরুম কাল্টিভেট রুমের মধ্যে জিনস্যাং এবং ডেফু এসেছে একজন পত্রকারকে নিয়ে। রিপোর্টার এখানে ডেবাওয়ের ইন্টারভিউ নিতে চাইছে, কারণ এই গভীর মরুভূমির মধ্যে সমগ্র প্রথম একটা বাচ্চা ছেলে এই রিস্কটা নিয়েছে এবং সফলভাবে মাশরুম চাষ করেছে। ওখানে বিনম্রভাবে বলতে থাকে যদি ইন্টারভিউ নিতে হয় তাহলে তার মাস্টার প্রফেসর লি নিং ইয়ানের নেওয়া উচিত। তো এখানে গুছিয়ে ভালোভাবে কথা বলতে পারে। পত্রকার বলতে থাকে পত্রকার বলতে থাকে এই ইন্টারভিউ ভাবে লাইভ টেলিকাস্ট টিভিতে করা হবে, টিভিতে করা হবে না তাকে, তাই এই বিষয়ে না ভাবতে বেশি সে কিভাবে মাশরুম গ্রো করে কিভাবে তার প্রথম কাজ করার আইডিয়া মাথায় এসছে এই বিষয় নিয়ে কিছু জানতে চায়। জিনস্যাং বলতে থাকে যে চিন্তা করতে না যে প্রফেসর লিনিন ইয়াং এবং তার অ্যাসিস্ট্যান্ট হুয়াংয়েরও ইন্টারভিউ হবে। তোরা ডেফু বলতে থাকে জিনস্যাংকে যে এই বিষয়ে হুয়াংকে এবং প্রফেসর লিনিন ইয়াংকে বলেছে। সে এখানে বাহানা করে বলে দেয় যে পাশের গ্রামে তাদের ট্রেনিং দেওয়া, তারা দুজন সকাল পালিয়ে গেছে। জিনস্যাং ইন্টারভিউয়ারকে বলে যায় যে ডেবাওয়ার ভালো করে ইন্টারভিউ নিতে, বাকিটা তারা দেখছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফু মাশরুম শেড থেকে বেরিয়ে জিনস্যাংকে জিজ্ঞেস করে যে প্রফেসর এরকম কেন করলে। তোর এখানে জিনস্যাং বলতে থাকে প্রফেসর এরকমই খুব কঠোর পরিশ্রম করে সমস্ত কাজ, কখনো সে ইন্টারভিউ দেওয়ার জন্য আসে না গণমাধ্যমের সামনে। জিনস্যাং এটাই বলে এটা কোনো বড় ব্যাপার না, কিন্তু যে পত্রকার ঝৌ এসেছে তাকে এখানে তার সাথে কথা বলে আরো কনভিন্স করবে, যারা অন্য গ্রামবাসী মাশরুম কাল্টিভেট করেছে তাদের শেডে নিয়ে যাবে, ইন্টারভিউ নেওয়া হবে এবং তাদের কিছু ছবিও তুলতে পারবে, যাতে এগুলো শহরে কাগজে পত্রে এগুলো আরো কনভিন্সিং হয়ে যায় এবং সবার কাছে পৌঁছে জিনিস আর সমগ্র দেশ জানতে পারে যে জিয়াহাইগো এখন আস্তে আস্তে আরো ভালোভাবে উন্নতি করছে, এখানে ভালোভাবে মাশরুম ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। এদিকে আবার দেখাতে থাকে যে জিনস্যাং এর কথা মতোই কাজ হয়। পত্রকার ঝৌকে নিয়ে সে সুইহুয়ার বাড়ি যায়, তার কাছে গিয়ে সেখানে ইন্টারভিউ নেওয়ার। এদিকে সে জিওয়ের বাড়ি যায়, সেখানে আমি তার ছোট বাচ্চা সে মিলে কত ভালোভাবে মাশরুম ফলিয়েছে সেগুলো দেখার পর সবার শেষে ডেবাওয়ের কাল্টিভেট রুমে মাশরুম পত্রকার ঝৌ সেখানেরও ছবি নেয় এবং ডেবাওয়ের পত্রের জন্য ভালোভাবে এখানে ইন্টারভিউ নেয়। সবশেষে এদিকে আবার দেখানো হতে থাকে চিত্রকার সেই তিনজন অর্থাৎ সুইহুয়া, ডেবা এবং জিওয়ে, যারা খুব ভালোভাবে মাশরুম ফলিয়েদের হাতে মাশরুম ধরিয়ে দিয়ে ভালোভাবে সুন্দর করে ছবি তোলেন। এই সমস্ত ছবিগুলো জিয়াহাইগোকে প্রতিনিধিত্ব করবে। তারা এখানে এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।